আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এইচএসসি লিখিত পার্ট নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফিউশন আছে, কি লিখবো, কোনটা লিখলে ভালো হবে। মূলত হচ্ছে আপনি যেটা ভালো পারেন ওইটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরও আমাদের কিছু রিকমেন্ডেশন থাকে যে এইটার চেয়ে এইটা দিলে মনে হয় বেটার। ফর এক্সাম্পল আপনার পারিভাষিক শব্দ দেয়াটা অনেক বেটার অনুবাদ দেওয়ার থেকে। হ্যাঁ, এরকম ভাবে আমাদের কিছু রিকমেন্ডেশন আছে, সেগুলো আজকে তুলে ধরবো। আর কোন ক্ষেত্রে কতটুকু লিখতে হবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো। ফার্স্টে দেখেন, রচনা আর প্রবন্ধ। আমরা প্রথমে 60 নম্বর নিয়ে কথা বলতেছি। রচনা বা প্রবন্ধ যেটা, এটা পরীক্ষায় 5টা রচনা থাকবে, 5টা রচনা থেকে একটা কমন পড়বে। সুতরাং এইটা নিয়ে টেনসড হওয়ার কিছুই নেই। আমি অনেক কলেজে দেখছি 20টা করে রচনা দিছে, এত রচনা আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। ঠিক আছে, সাজেশন বলতে বোঝাচ্ছে আমি 5টা রচনাকে আমি বেশি ফোকাস করব, 5টা রচনা আপনারা এইটা বেশি দেখে যায়। এর মানে না যে অন্যগুলো পড়ে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আগামী 50 বছরের সাজেশন। মানে যদি এই সিস্টেমে যদি পরীক্ষা হয়, এই 5টা রচনা পড়লে আমাদের পরীক্ষা চলবে। একটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক রচনা, বা বিজ্ঞান বিষয়ক অনেক রচনা আছে, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, আধুনিক তথ্য প্রযুক্তিতে বিজ্ঞান, সব ঘুরে ফিরে একই রকমের, শুধু শিরোনামগুলো চেঞ্জ। হ্যাঁ, সুতরাং ওখানে ভয়ের কিছু নেই। ওখানে পর্যটন শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, পরিবেশ দূষণ, ঠিক আছে, পোশাক শিল্পের উন্নয়ন মানে বর্তমান ও ভবিষ্যৎ, এইটা এক্ষেত্রে আপনারা যদি পারেন একটু মানে হচ্ছে পরিসংখ্যান টাইপের বা পাই চার্ট টাইপের এগুলো করার চেষ্টা করেন। নারী উন্নয়ন, নারীদের উন্নয়ন নিয়ে, ঠিক আছে, সময়ের মূল্য, এই 5-6টাই এনাফ রচনার জন্য। আমার এত রচনা দরকারও নাই। আমার মনে হচ্ছে এই 5-6টা থেকেও তিনটা বা 4টা চলে আসবে। আচ্ছা, এখন রচনা লিখবো কতটুকু? বা রচনা কোটেশন যত বেশি থাকে তত ভালো। হ্যাঁ, কোটেশন থাকা মানে মনে করেন যে বাংলাদেশের পর্যটন খাতগুলো বা পর্যটন শিল্পের বিকাশে কোন কোন জায়গাগুলো অবদান রাখছে, বা পর্যটন স্পট কোনটা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী ইত্যাদি এভাবে দিয়ে দিলেন। হ্যাঁ, বা আপনি মনে করেন যে বিজ্ঞান বিষয়ক রচনার ক্ষেত্রে হচ্ছে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, বা কৃষি ক্ষেত্রে বিজ্ঞান কিভাবে কাজগুলো করছে, মানব কল্যাণে বিজ্ঞানে কোন কোন পয়েন্ট গুলো আছে, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, হাবিজাবি, এগুলা। এইভাবে যত কোটেশন থাকবে তত ভালো আর কি। রচনার চেষ্টা করবেন 18 থেকে 20 পৃষ্ঠা লিখতে। 18 থেকে 20 পৃষ্ঠা, এটা ম্যান্ডেটরি না। 18 থেকে 20 পৃষ্ঠা লেখা, সব শেষ করার পরে আপনি রচনা লেখা শুরু করবেন, একবারে ঘন্টা দেওয়া পর্যন্ত লিখতেই থাকবেন। আচ্ছা, রচনা ভেদে কাঠামো ভিন্ন হইতে পারে, এই জন্য নিয়ম থাকা জরুরি। আমরা এফআরবি ক্লাসে বা আমাদের পার্সোনাল ক্লাসের মধ্যে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করছি, আপনারা এগুলো দেখছেন। তাহলে এইগুলো 20 নাম্বার। এখন আপনারা কত পাবেন? কলেজে আপনারা অনেক কম নাম্বার পাইছেন, এটা স্বাভাবিক কম নাম্বার পাওয়াটা। আর এখন যদি আপনারা দেন 18-16 এরকম ভাবে পেতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রতিবেদন দিব না আমরা দিনলিপি দিব? এখানে দিচ্ছি প্রতিবেদনের নির্দিষ্ট কাঠামো আছে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর সংবাদপত্রের প্রকাশের জন্য যে প্রতিবেদন, দুইটার কৌশল এক না। আপনারা আমাদের পার্সোনাল ব্যাচ এবং এফআরবি ক্লাসে অলরেডি এগুলো দেখেছেন। বিগত বছরের প্রস্তাবলী ছাড়াও সাম্প্রতিক বিষয়গুলো প্রতিবেদন আমার থাকতে পারে। সাম্প্রতিক বিষয় বলতে কি? ফর এক্সাম্পল, বিভিন্ন উন্নয়ন নিয়ে প্রতিবেদন। কথার কথা, মেট্রো রেলের কারণে যা মানে হচ্ছে নগরবাসী কতটুকু উন্নয়ন হয়েছে, বা পদ্মা সেতুর কারণে কতটুকু উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন থাকতে পারে। ঠিক আছে, বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন। আর সাম্প্রতিক বিষয়গুলো যদি দেখেন, তাহলে হচ্ছে আমাদের এই মানে হচ্ছে কি বলে, এই মানে সরকারি বিভিন্ন উন্নয়ন নিয়ে প্রতিবেদনগুলো থাকতে পারে। সাজেশন যদি বলেন, দেখেন সাজেশন খাদ্যে ভেজাল, যানজট সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কলেজের পাঠাগার সংক্রান্ত প্রতিবেদন, বৃক্ষরোপণ আন্দোলন, বিভিন্ন দিবস উপলক্ষে প্রতিবেদন, মনে করেন যে আপনার বিতর্ক প্রতিযোগিতা নিয়ে প্রতিবেদন, 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রতিবেদন, এই টাইপের, বিদ্যুৎ সংকট, এইগুলো হচ্ছে আমাদের সাজেশন। আচ্ছা, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন 2 পৃষ্ঠায় আমাদের শেষ করতে পারলে ভালো। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়। আর বাকি যে প্রতিবেদনগুলো আছে এগুলো 2.5 থেকে 3 পৃষ্ঠার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। এই হচ্ছে প্রতিবেদন কিন্তু নির্দিষ্ট একটা কাঠামো অনুসারে কিন্তু আমাকে লিখতে হবে। আচ্ছা, দিনলিপি দিব না প্রতিবেদন দিব? প্রতিবেদন লেখাচ্ছে দিনলিপিটা বেশ সহজ, এত জটিলতা কিছু নেই যে স্যার এটাতে নাম্বার দিবে নাকি দিবে না। ভাই, সবগুলোতে নাম্বার দিবে। বোর্ডের মধ্যে ওরকম না যে আমি এইটা না দিলে নাম্বার দিব না, এরকম বোর্ডের মধ্যে না। বোর্ডের মধ্যে আপনাকে নাম্বার দিতেই হবে। হ্যাঁ, নির্দিষ্ট কাঠামো অনুসারে দিনলিপি লিখতে হবে। এখানে কাঠামোটার জটিলতার কিছু নেই, তারিখ দিয়ে শুরু করা যায়, আপনারা ক্লাস করছেন অলরেডি। নির্দিষ্ট স্থান ভ্রমণ, কলেজের প্রথম দিন,
ঠিক আছে, এইগুলাই হচ্ছে আমাদের দিনলিপির মূলত থাকে হচ্ছে কোন স্থান ভ্রমণ করছেন বা একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে, আপনারা অনেকটা জার্নি বাই বোর্ড টাইপের পড়ছেন না, এই টাইপের কলেজের প্রথম দিন এগুলো নিয়ে দিনলিপি থাকে। 2 থেকে 2.5 পৃষ্ঠায় দিনলিপি আমাদের শেষ করতে হবে, জটিলতার কিছু নেই, একেবারেই সহজ। আর কোনটা দিবেন, প্রতিবেদনও দিতে পারেন, দিনলিপিও দিতে পারেন, দিনলিপিটা তুলনামূলকভাবে সহজ। আচ্ছা, সংলাপ দিব নাকি আমরা ছোট গল্প দিব? আমি সংলাপেরটাই বেশি ফোকাস করব, সংলাপ। আবার ছোট গল্প দিলেও যে আপনারা নাম্বার কম পাবেন এমন না, কিন্তু আমরা অনেকেই মনের মাধুরী মিশিয়ে কথা বলতে পারি না বা জানি না, এই জন্য বলতেছি হচ্ছে ছোট গল্পটা না দিতে। 12 থেকে 14 জোড়ায় সংলাপটা শেষ করার চেষ্টা করবেন, 12 থেকে 14 জোড়া, হ্যাঁ পেয়ার। সাম্প্রতিক বিষয় নিয়ে সংলাপতে হবে, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। সরকারের বিভিন্ন উন্নয়ন থাকতে পারে, জলবায়ু পরিবর্তন, ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে সংলাপ থাকে। বা আরেকটা বিষয় থাকে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিয়ে, এই যেমন সাজেশন, কলেজের রেজাল্ট দিবে, জলবায়ু পরিবর্তন, সরকারের বিভিন্ন উন্নয়ন, পরীক্ষার প্রস্তুতি, এই বিষয়গুলো নিয়ে সাধারণত আমাদের সংলাপ থাকে এইচএসসি লেভেলে। ছোট গল্পের তুলনায় সংলাপ দেওয়াটা তুলনামূলকভাবে সহজ ছোট গল্পের তুলনায়, এই জন্য সংলাপের কথা বলবো। 2 থেকে 2.5 পেজের মধ্যে সংলাপ শেষ করতে পারলে ভালো, বা সর্বোচ্চ আমি যেতে পারি 3 পৃষ্ঠা, কারণ আমার হাতে এত সময় নেই, হ্যাঁ অনেক লেখা লিখতে হবে আমাকে। আচ্ছা, ইমেল বা আবেদন পত্র কোনটা আমি দিব? ইমেল বা বৈদ্যুতিন চিঠি, এটা নির্দিষ্ট কাঠামো অনুসারে আমাকে লিখতে হবে। এইটা মানে বলবো, যদি আপনারা কেউ কাঠামো মনে না রাখতে পারেন তাহলে আবেদন পত্রই দিয়েন। আর এটা কাঠামো অনুসারে লিখতে পারলে আপনাকে 10-এ 10 দেওয়ার কথা, 10-এ 10, একটা ছক আকারে, বক্স আকারে। আপনারা যারা এফআরবি ক্লাস করছেন বা পার্সোনাল বেসে ক্লাস করছেন তারা জানেন এটা। আচ্ছা, প্রাতিষ্ঠানিক ইমেল ও ব্যক্তিগত ইমেল লেখার সিস্টেমটা কিন্তু এক না। প্রাতিষ্ঠানিক ইমেল বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে চাকরির জন্য যে ইমেলগুলো আমরা পাঠাই, চাকরির জন্য ইমেল আর ব্যক্তিগত যে ইমেল, দুইটা বিষয় কিন্তু এক না, ঠিক আছে। চাকরির ক্ষেত্রে একটু সফট কপির বিষয় আছে, তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি সফট কপি, অভিজ্ঞতা সনদপত্রের সফট কপি, এগুলার কিছু বিষয় আছে, ঠিক আছে। সিভির স্ক্যান কপি, হাবিজাবি, এগুলো অনেক কিছু আছে। আচ্ছা, তারপর দেখেন চাকরির জন্য আবেদন, এই যে সাজেশন কি কি, বই সম্পর্কে জানানো, বন্ধুকে অভিনন্দন, বন্ধু বিসিএস ক্যাডার হয়ে গেছে, এই অভিনন্দন জানিয়ে ইমেল গুলো থাকে সাধারণত। ইমেল সাধারণত 1 পৃষ্ঠাতেই শেষ করতে হয়। ইমেল লেখার সিস্টেম কিন্তু আমাকে 1 পৃষ্ঠাতে, আপনি কম্পিউটারে যখন লেখেন তখন কিন্তু এটা পেজ 2, 3 এভাবে নাই, আপনাকে 1 পৃষ্ঠাতে শেষ করতে হবে। আবার অনেক বইয়ের মধ্যে 2 পৃষ্ঠা ইয়া দিছে, ওটা আলাদা ঝামেলা। তবে ইমেলের তুলনায় আবেদনপত্র বেশ সহজ। আবেদনপত্র 2 পৃষ্ঠায় শেষ করতে হবে। আবেদনপত্র বাম সাইড ডান সাইড 2 পৃষ্ঠায় শেষ করবো আমরা, বাম সাইডে আর ডান সাইডে। আর চাকরির আবেদনপত্র তুলনামূলকভাবে জটিল, এক্ষেত্রে নির্দিষ্ট কাঠামো ফলো করতে হবে। চাকরির আবেদনপত্র আর নর্মাল আবেদনপত্র, যে ছোটবেলায় মনে আছে দাদি নানিরা যে কতবার মেরে ফেলছেন, ওই ধরনের আবেদনপত্র আর মানে হচ্ছে চাকরির জন্য আবেদনপত্র, দুইটা এক না, ঠিক আছে। একটু জটিল চাকরির জন্য, এখানে সিভি লিখতে হবে, আপনার আরো অনেক বিষয় তুলে ধরতে হবে। তো আপনারা যারা ক্লাস করছেন, ক্লাসের মধ্যে এটা আলোচনা হয়েছে, তো তুলনামূলকভাবে ইমেলের চেয়ে আবেদনপত্র দেওয়াটা সহজ বেশি, নাম্বার সবই সেম থাকবে, চিন্তার কোনো কারণ নেই। সারাংশ সারমর্ম, এখানে সরাসরি বলি আপনাদেরকে, সারাংশ বা সারমর্ম যেটাই থাকুক, সারমর্ম 4 বা 5 লাইনের মধ্যে শেষ করতে হবে। আমি বলবো 4 লাইনের মধ্যে শেষ করবেন, এটা সাধারণত কমন পড়ে না। সারাংশ সারমর্ম ভাই একটা বাংলা দিলাম, আপনি মানে নিজের ভাষায় লিখবেন, সবকিছু কমন পড়া জরুরি কিছু না। বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই চলে, ঠিক আছে। আর এটার ভাবার্থ বুঝতে পারলে এটা একবারে সহজ, ভাবার্থটা বুঝতে পারলে। এখন আপনাকে আমি এমন একটা সারমর্ম দিছি, এটার ভাবার্থটা আপনি জানেন না, তাহলে আপনার উচিত না সারমর্ম লেখা, হ্যাঁ চাইছে কি আর দিছে কি, এই টাইপের। আচ্ছা, কথা গুছিয়ে লিখতে পারলে ভাব সম্প্রসারণের তুলনায় সারাংশ বা সারমর্ম দেওয়াটাই বেটার। যদি আপনি গোছায় লিখতে পারেন তাহলে এইটাই হচ্ছে বেটার। মনে করেন আমি লিখলাম, ক্লাসের মধ্যে আলোচনা করছিলাম আমরা, যে সাবাস বাংলাদেশ এই বিশ্ব অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার না, এটা একটা কবিতা আমরা জানি। এখন এইটাকে আমি এক কথায় আনবো কিভাবে? মনে করেন যে শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের দৃঢ় থাকে, বা বাংলাদেশের দৃঢ়তা দেখে অন্যরা অবাক হয় বাংলাদেশের দৃঢ়তা দেখে। বাস এইভাবে 4 লাইন 5 লাইনকে আপনি যখন 1 লাইনে কনভার্ট করতে পারবেন বা গোছায় বলতে পারবেন, তখন আপনি সারাংশ সারমর্ম দিতে পারেন। তবে অ্যাজ ইউজুয়াল পরীক্ষা এগুলো নিয়ে কোনো ঝামেলার কিছু নেই। সারাংশ সারমর্ম লেখার ক্ষেত্রে যে সারাংশ বা যে অনুচ্ছেদটা দেওয়া থাকবে বা কবিতাটা দেওয়া থাকবে, সেটা শেষ লাইনটার প্রতি একটু বেশি ফোকাস করবেন, ঠিক আছে, শেষ লাইনটার প্রতি।
ভাব সম্প্রসারণ বিগত 6 বছরে কোশ্চেন পড়লেই কমন পড়ে যায়। বিগত 2.5 থেকে 3 পৃষ্ঠার মধ্যে ভাব সম্প্রসারণ শেষ করতে হবে। হাতের লেখা পরিষ্কার না হলে বা বানান অতিরিক্ত ভুল যদি হয় তাহলে সারাংশ দেওয়াটাই বেটার ভাব সম্প্রসারণ দেওয়ার চেয়ে, ঠিক আছে? সারাংশটাই আপনারা দেওয়ার চেষ্টা করেন। ভাব সম্প্রসারণ 6 বছরে পড়লে কমন পড়ে যায়। ওই যে মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য ওগুলা প্যারা না না করে, মানে কোটেশন না দিয়ে আপনারা প্যারা আকারে লিখে যান, ক্লাসগুলো দেখেন। তাহলে এই হচ্ছে রিটেন পার্টের সাজেশন। হ্যাঁ, রিটেন পার্টে আপনারা অনেক নাম্বার পাবেন ইনশাল্লাহ এই সাজেশন গুলো ফলো করলে। আচ্ছা, এবার দেখি আমরা বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টন যদি আমরা যাই, দেখেন উচ্চারণের নিয়ম বা নির্ণয়, বানানের নিয়ম বা নির্ণয়, ব্যাকরণ শব্দ শ্রেণীর সংজ্ঞা বা অনুচ্ছেদ থেকে নির্ণয়, উপসর্গ বা সমাস। উপসর্গের একটা কোশ্চেনই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, একদম ইজি কোশ্চেন। আচ্ছা, বাক্য শুদ্ধ, অনুচ্ছেদ শুদ্ধিকরণ, আপনাকে এখানে ফুল 40 পাইতে হবে, এখানে 40 পাইতেই হবে, এখানে কোনো নাম্বার বাদ দেওয়া যাবে না, 40 পেতেই হবে এখানে এ প্লাস পাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন দিনলিপি, অভিজ্ঞতা বা প্রতিবেদন, আপনারা বললাম সংলাপ বা ছোট গল্প, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, বৈদ্যুতিন চিঠি, আর হচ্ছে কি রচনা। আচ্ছা, এখন আমাদের জিনিসটা দেখতে হবে যে পরামর্শ হিসেবে বলতেছি যে বিষয়গুলো আপনাদের কমন পড়বে, এটা হচ্ছে রচনামূলক কোশ্চেন, এটা আপনাদের কমন পড়বে। মনে করেন অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, মফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো, ঠিক আছে? এইগুলো আপনাদের কমন পড়বে। তবে আমি আপনাদেরকে বলবো ব্যাকরণের দিক থেকে রচনামূলক কোশ্চেন না দিয়ে নির্ণয়মূলক কোশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করবেন। সমাস এটা কমন পড়বে, আমরা যে সাজেশন দিচ্ছি এখান থেকে কমন ইনশাল্লাহ। বাক্য রূপান্তরও কমন পড়বে, পারিভাষিক শব্দও কমন পড়বে, বাক্যের অপপ্রয়োগ বা শুদ্ধিকরণ 100% কমন পড়বে, রচনাও কমন পড়বে, ভাব সম্প্রসারণও কমন পড়বে। তাহলে এই যে 6টা বা 7টা পার্ট দেখাইছি, এগুলো আপনাদের মোটামুটি 100% কমন পড়বে এগুলো। আর যে বিষয়গুলো কমন পড়বে না আপনাদের, উচ্চারণ, নির্ণয়, ভাই নির্ণয়মূলক কোনো কোশ্চেন কমন পড়বে না, নির্ণয়মূলক। সারাংশ, সারমর্ম, এটাও আপনার কমন পড়বে না। প্রতিবেদন কমন পড়তেও পারে, নাও পড়তে পারে, ঠিক আছে? এটা মানে আপনি জাস্ট হচ্ছে মানে সিস্টেমটা দেখে নিবেন কিভাবে লিখতে হয়, আমার দরকার নেই একেবারে কমন পড়া। আচ্ছা, অনুচ্ছেদ থেকে ব্যাকরণ শব্দ শ্রেণী, এটাও কমন পড়বে না। বৈদ্যুতিন চিঠি কমন পড়বে না, অভিজ্ঞতা বা আবেদনপত্র কমন পড়বে না, ঠিক আছে? কমন না পড়লেও কোনো ঝামেলা নেই, ঠিক আছে? আপনারা জাস্ট নিয়মগুলো একটু জানা থাকলেই হবে। একেবারে যারা মনে করেন যে পড়েননি বাংলা, তারা হচ্ছে যে সাইটগুলো কমন পড়বে ওইটাই আপনারা ফোকাস করবেন, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় পত্রের মধ্যে যে বিষয়গুলো আমাকে টার্গেট করতে হবে যদি আপনারা 90+ নাম্বার চান, একটা হচ্ছে নির্ণয়মূলক প্রশ্নের অ্যান্সার করবেন, মানে এখানে আমি 30-এ 30 এখানে পুরা। পারিভাষিক শব্দ অ্যান্সার করবেন 10-এ 10। দিনলিপিটা আমি বেটার করব, দিনলিপি আপনি ধরেন 8 পাইলেন দিনলিপিতে, সংলাপ সেম 8 পাইলেন, মানে কলেজের হিসাবে বলতেছি। বৈদ্যুতিন চিঠি এটা লিখতে পারলে 10-এ 10। সারাংশ, সারমর্ম ধরেন আমি এখানে 9 পাইলাম বা 8ই ধরলাম, ঠিক আছে? এই টাইপের। আর রচনা 20 লিখতে পারলে হচ্ছে মানে কত 16-17 পাবেন, বোর্ডে একটু বেশি করে দেয়। এই জিনিসগুলোর প্রতি আপনারা ফোকাস করবেন, এটা আমার পরামর্শ। এইটাই যে করবেন এমন না, বাকিরা যেটা ভালো মনে করেন, আপনি যেটা ভালো পারেন সেটাই পরীক্ষা দিবেন, চিন্তার কোনো কারণ নাই। তা আজকে এতটুকুই রইলো, ভালো থাকবেন। আজকের ক্লাসে এতটুকুই। হ্যাঁ, রিটেন নিয়ে আপনারা অনেক চিন্তিত আছেন, বা সামনে যেহেতু পরীক্ষা আপনারা অনেক চিন্তায় পড়ছেন যে কি না কি হবে, কি দিব আমাদের অ্যান্সার। চিন্তার কোনো কারণ নেই, এই জিনিসগুলো ফলো করলে ইনশাল্লাহ ভালো নম্বর পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।